একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে আর পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর। আসসালামু আলাইকুম। মহামায়া, মহামায়ার মায়ায় আমি এতটাই আবিষ্ট হয়ে গেছি যে দীর্ঘ কয়েক বছর পর একটা গান লুপে 50 বারের বেশি শুনে ফেলেছি। সিরিয়াসলি বলতেছি, দীর্ঘদিন হয়ে গেছে ওইভাবে একটা গান বারংবার শোনা বা একটা গানের মায়ায় পড়ে যাওয়া। এক কথায় গানই বেশি শোনা হয় না, শুধুমাত্র ওই রিভিউ পারপাসে দু একবার গান শুনে থাকি, তারপরে ওই গান কোথায় হারিয়ে যায় সেটার খেয়াল থাকে না। তবে আমার মনে হচ্ছে এই মহামায়া গানটার ক্ষেত্রে ব্যতিক্রম হতে যাচ্ছে। এই মহামায়া গানটা আমার ফেভারিট লিস্টে থেকে যাবে, দীর্ঘদিন অব্দি এই গানটা শোনা হবে। তো শুরুতেই যদি বলতে হয়, এই গানটা গেয়েছে নোবেল। নোবেলের কণ্ঠে এই ধরনের গানই তো আমরা আশা করি। এই নোবেলকেই তো আমরা খুঁজতেছিলাম। যদিও নোবেলের ব্যক্তি জীবনের বিশৃঙ্খলার কারণে তার কেরিয়ারের অনেকটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু অভিনয় শিরোনামের একটা গান দিয়ে সে কামব্যাক করার একটা দারুণ চেষ্টা করেছিল এবং সেই গানটা অনেক প্রশংসাও পেয়েছিল, কারণ ওই টাইপ অফ গান নোবেলের সাথে যায়। কিন্তু তারপরে আবার ওই দরদ সিনেমায় নোবেলের যে একটা গান আসছিল না, ওই গানটা শুনে আমি কিছুটা হতাশ হয়েছিলাম যে নোবেলের নামের সাথে এই গানটা যাচ্ছে না, নোবেলের কণ্ঠের সাথে গানটা ম্যাচ করতেছে না, বিশেষ করে লিরিক্স অত একটা ভালো ছিল না। তো যাই হোক বন্ধুরা, এইবার কিন্তু নোবেল কাঁপায় দিছে। বরবাদ সিনেমার মাধ্যমে নোবেল আবারও সামনে এলো। আমার মনে হয় এর থেকে ভালো একটা শুরু আর হতে পারে না এরকম একজন গায়কের জন্য, যে গায়কটা আসলে একটা সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল খুব অল্প সময়ের মধ্যে, তারপর বিশৃঙ্খলা, ব্যক্তিগত জীবনের নানান ঝুটঝামেলা, নানান ধরনের বিতর্কের সম্মুখীন হয়ে সে কিন্তু এক প্রকার হারিয়ে গিয়েছিল। সো আমার মনে হয় মেগাস্টার শাকিব খান ছাড়া এমন কোনো সেলিব্রিটি নাই যার সিনেমাতে সে প্লেব্যাক করে এতটা লাইমলাইট পেতে পারে। তবে শুধু লাইমলাইট মেগাস্টার শাকিব খানের জন্যই নোবেল পাবে এটা না, নোবেল কিন্তু এখানে অনবদ্য গেয়েছে। গুজবাম ক্রিয়েট হচ্ছিল, গানটা যখন শুনতেছিলাম শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তারপরেই সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার যোগ্য হচ্ছে এই গানের লেখক, যে কথাগুলো লিখেছে অনবদ্য, অসাধারণ। চেক করতে গিয়ে দেখি সমস্যার অলি, তখন তো ভাই বুঝে গেলাম যে এই বান্দর তো ভাই এরকম লিখতেই পারবে, কারণ ঈশ্বর গানটাও এই লোকটার লেখা ছিল। সমস্যার অলি একজন প্রতিভাবান গীতিকবি, তার প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে। বাংলা সিনেমায় এখন তার রাজত্ব চলতেছে, সে যা লিখতেছে সেটাই এভারগ্রিন হয়ে যাচ্ছে। শুধু যদি ওই যে গানটা গাইতেছে সে ঠিকঠাক গায়, আর যে সুরটা দিয়েছে সে ঠিকঠাক সুরটা দেয়। তো ঈশ্বর গানের সুরটা দিয়েছিল প্রিন্স মাহমুদ। আমার মনে হয় এখানে প্রিন্স মাহমুদ দেয় নাই সুর, আমি আসলে খেয়াল করিনি কে দিছে সুর। তোমরা যদি আসলে জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। সুরটা যে দিয়েছে ব্যাপক করেছে, গানের কথার সাথে গানের সুর মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই সাথে নোবেলের ভোকাল, এই তিনটা বিষয় মিলে গানটা একটা বিগ ব্লাস্ট হয়ে গেছে। একটা সিনেমার গান কখন সব থেকে বেশি সফল হয়, সফল হতে পারলো কিনা নোবেলের গাওয়া এই মহামায়া গানটা। বন্ধুরা, সিনেমার গান তখনই সব থেকে বেশি সফল হয় যখন সিনেমার ওই ক্যারেক্টারটার সিচুয়েশনকে দর্শকের মনে গেঁথে দিতে পারে, আর সেই জায়গায় মহামায়া গানটা 110% সফল বলে আমার মনে হচ্ছে। একজন দর্শক হিসেবে সিনেমা হলে গিয়ে এই গানটা দেখার সময় আমার ভেতরে গুজবাম ক্রিয়েট হচ্ছিল, দৃশ্যগুলোর সাথে কানেক্ট করতে পারতেছিলাম। ওখানে আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা, সেই আরিয়ান মির্জার ক্যারেক্টারের সাথে গানের কথার অনেক জায়গায় মিল আছে। এখানে বলা হয়, নেশার জগতে থাকলেও তোমার কথা মনে পড়ে, আকাশের দিকে, আকাশের চাঁদের দিকে, তারার দিকে তাকাইলেও তোমার কথা মনে পড়ে। কিছু কিছু লিরিক্সের এই ব্যাপারগুলা সিনেমার চরিত্রকে দারুণ ভাবে প্রকাশ করছে, কারণ এই ক্যারেক্টারটা বুঝতে পারতেছে। এখন বলে দিলে মনে হয় স্পয়লার ওইরকম ভাবে হবে না, অনেকেই তো সিনেমার কাহিনী থিম সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছে বন্ধুরা। তো বলি, সিনেমায় আরিয়ান মির্জা ক্যারেক্টারটা বুঝতে পারতেছে যে এই রিলেশনশিপটা আমার জন্য রিস্কি, এই রিলেশনশিপটা আমার জন্য ভালো কিছু না। তারপরেও সেই মহামায়ার ভেতর থেকে সে কোনোভাবেই বের হতে পারতেছে না। এই যে একটা ব্যাপার, এইটা কিন্তু এই গানটা আরো দারুণ ভাবে প্রকাশ করতেছে। গানটা কিন্তু সিনেমার ক্যারেক্টারের সাথে একদম মিশে গেছে, অর্থাৎ এই ক্যারেক্টারের জন্য এই গানটা স্পেসিফিক ভাবে লেখা হয়েছে, গাওয়া হয়েছে, এটা কিন্তু একদম দারুণ ভাবে বোঝা যাচ্ছে। সো এটাই হচ্ছে এই গানের সব থেকে বড় সাফল্য। আর দর্শক এই কারণেই সিনেমাটা দেখার সময়, গানটা শোনার সময় 110% রিলেট করতে পারবে। এবার যদি একটা আলাদা গান হিসেবেও এটা শুনি, সিনেমাটা একপাশে সরিয়ে রেখে যদি শুনি, তারপরেও এটা এভারগ্রিন একটা স্যাড সং হিসেবে আমার ফেভারিট লিস্টে থাকবে। গানে বাদ্যযন্ত্রের ব্যবহার খুব দুর্দান্ত ছিল। যখন ভোকাল দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ক্লাম অ্যান্ড কোয়াইট, যেটা কানে খুব একটা প্রশান্তি দেয়, শান্তি দেয়। আবার যখন ভোকাল থেমে যায় তখন টেম্পোটা হাই হয়ে যায়। এই ব্যাপারটা একজন শ্রোতা হিসেবে আমাকে রোমাঞ্চিত করেছে, আন্দোলিত করেছে। হোক সেটা সিনেমার গান, হোক সেটা অ্যালবামের গান, যে কোনো ধরনের গান, সেই গানের ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু খুবই
খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গানটা শোনার পর গানের হুক লাইন কতটা মনে রাখার মতো। যদি হুক লাইন মনে থাকে, যদি আমি চলতি পথে গুনগুন করে গানটা গেয়ে উঠি, বা আমি ফ্রি আছি বা কোনো কাজ করতেছি, তখন গানটা মনের মধ্যে চলে আসে, মুখ দিয়ে বের হয়ে যায়, তখনই গানটা সফল, তখনই বলা যায় এইটা একটা ইভারগ্রিন ক্লাসিক গান হয়ে গেছে। এই গানটা কিন্তু সেরকম হয়েছে। বললামই তো যে শোনা থামাইতে পারি নাই, লুপে শুনতেছি, ইভেন গানটা অফ করার পরেও অটোমেটিকলি আমার মনে চলে আসতেছে, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। হুক লাইনটা বারবার মনে পড়ে যাচ্ছে, বারংবার গানটা শুনতে ইচ্ছা করছে। আর এটাই মহামায়ার মায়া। এই মায়া থেকে আমি একজন শ্রোতা হিসেবে বের হতে পারছি না। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা জানাও যে বরবাদ সিনেমার সবগুলো গানের মধ্যে এই গানটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো মনে হচ্ছে এই মহামায়া গানটা সবগুলো গানের থেকে বেশি মায়া ক্রিয়েট করতে পেরেছে।